সরকার যেভাবে অর্থ দুর্নীতি করে গেছেন, সেই ক্ষেত্রে সেই দিকে দেখতে গেলে আমাদের এখন বর্তমান এবং আমাদের বর্তমান সরকারের কাছে সেই হিসাবে অর্থ নেই। অতএব কিছুদিন তো সময় লাগবেই আমাদের ওয়ার্ড বাড়ানোর জন্য। ওখানে বিরোধী পক্ষ যারা করলেন, তো সেখান থেকে সেটা তো আমাদের ওয়ার্ড মন্ত্রী বলতে পারবেন এবং আমাদের রাজ্য সরকার আছেন শুভেন্দু অধিকারী মহাশয়, উনি বলতে পারবেন। এবং আমার তো সুন্দরবন, আমার তো বিধানসভা অঞ্চল এবং আমার আপনার অঞ্চল এবং পঞ্চায়েত নিয়ে আমার কাজ। আমার তো কলকাতা শহরের মতো আমার তো আর ওয়ার্ড নেই, অর্থাৎ ওয়ার্ড সম্বন্ধে আমার খুব কম নলেজ। ওই জন্য আমি ওয়ার্ড সম্বন্ধে অতটা আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারবো আমাদের কাছে অর্থ কম এবং এই অর্থ পরিপূর্ণ করতে গেলে আমাদেরকে সেইভাবে কাজ করতে হবে ভেবেচিন্তে। এবং দেখুন, আমরা তো মানুষের সুবিধার জন্য এবং মানুষের উন্নয়নের জন্য আমাদের এই সরকার। আমরা তো কোনোদিন মানুষের বলতে পারবো না। কেউ যদি এসে বলেন যে আমাদের এই বিধানসভায়, আমার এই কলকাতার কোন একটা, ধরুন আপনার বারুইপুর কিংবা আপনার মুকুন্দপুর, কোন একটা বিধানসভা থেকে যদি বলেন যে আমার এই বিধানসভায় আমার 9টা ওয়ার্ড আছে, আমার আরো 2টা ওয়ার্ড বাড়াতে হবে কি আমার 10টা ওয়ার্ড করতে হবে, সেখানে সেই সম্বন্ধে ওটা ওয়ার্ড মন্ত্রী বলতে পারবেন যখন ওয়ার্ড বাড়ানো সম্ভব কিংবা সম্ভব নয়। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে মুখ্যমন্ত্রীর কাছে জনতা দরবারে জানাতেও গেছিল আপনি একটি বাড়ি দখল করে আছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, বাড়ি দখল করার মতন ক্ষমতা আমার নেই, আর বাড়ি কেনার মতন সামর্থ্য আমার নেই। অতএব যিনি বলছেন উনি একদিন 2024-এর যখন টিকিট আমাকে দেন, আমার যখন হিঙ্গলগঞ্জ বিধানসভায় যখন আমার দলের কার্যকর্তা এবং আমি যখন ঘর দেখতে যাই, যেহেতু বিধানসভা আমাদের 26-এ বিধানসভা নির্বাচনের যে পার্টি অফিস আমরা দেখতে যাই দলের তরফ থেকে, তখনই ওখানে করে বলেছিল যে এখানে 4-5টা ঘর আছে, একটা এখানে গেস্ট হাউস আছে। গেস্ট হাউসের রুম বেশি আছে আর এখানে কম আছে, যেহেতু আমাদের জানেন যে বিধানসভার নির্বাচনে বিভিন্ন বাইরে বাইরের থেকে আমাদের কার্যকর্তা নিয়ে আসা হয়েছিল এখানে ভোটের প্রচারের জন্য। অতএব আমার একটু রুম বেশি দরকার ছিল। ওই ক্ষেত্রে আমি ওনার সাথে কথা বলান, আমাকে ওনার লোকাল যে আমার ওখানে কার্যকর্তারা ছিলেন, সেক্ষেত্রে মহারাজ যে আমাদের কেশবানন্দ প্যালেসের যে কেশবানন্দ মহারাজ, উনি আমাকে বলেন যে রেখামা, আমার খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আর তুমি আমাদের হিন্দু সনাতন ধর্মের গর্ব, যে আজকে তুমি একজন মহিলা হয়ে, মেয়ে হয়ে তুমি লড়াই করেছো এবং লড়াই করে তুমি তোমার জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, এর জন্য আমরা গর্বিত। তা আমি এখন বুঝতে পারছি যে আমাদের কেশবানন্দ মহারাজ কিসের জন্য গর্বিত হয়েছিল, স্বার্থের জন্য। আপনি টাকাও দেননি সেই অভিযোগ তুলেছেন। দেখুন, আমি তো লোকের বাড়ি পরিচালিকার কাজ করে খেতাম দিদি ভাই। অর্থাৎ একসঙ্গে এতটা টাকা আমাকে তো একটা সুযোগ দিতে, আমি সুযোগ চেয়েছিলাম ওনার থেকে যে আমি আছি, আমি তো পারি যাচ্ছি না। আর আমার হিঙ্গলগঞ্জ বিধানসভায় আমার বাড়ি, অর্থাৎ আমার হিঙ্গলগঞ্জ বিধানসভার ভিতরে বাড়ি পড়ে, কিন্তু ব্লকটা সন্দেশখালী বিধানসভায় পড়ে। অতএব আমি ওইখানকারই মেয়ে, আমি ওখানকারই মেয়ে, গৃহবধূ। তো অতএব আমার পালিয়ে যাওয়ার জায়গা নেই। আমি 2024 থেকে এখন অব্দি পালিয়েই যাইনি। আমি কিভাবে কোন পরিস্থিতিতে আছি কেশবানন্দ মহারাজ একবার গিয়ে দেখেই আসতে পারতেন, যেহেতু উনি আমাকে নিজের মেয়ের মতন সম্মান দিয়েছিলেন। আমিও ওনাকে যথাযথ আমার পিতৃতুল্য, যেহেতু উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনাকে আমি সম্মান দিয়েছিলাম। কিন্তু উনি একটা বসে মীমাংসা না করে উনি এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে আমার কিন্তু মান সম্মান নষ্ট করেনি, করেছেন দলের। উনি ছোটবেলা থেকে বিজেপি করেন, আর সেই বিজেপির নামেই উনি উচ্চা লটাচ্ছেন। একজন মহারাজ হয়ে, একজন হিন্দু সনাতন হয়ে উনি এই কাজটা করলেন, এইটা খুবই একটা নিন্দনীয়। আমারও খুব খারাপ লেগেছে। আর কত কোটি টাকা দিয়ে কেনার জন্য বলেছেন? দেখুন, ওই ঘরটা যখন আমার বিধানসভায় যখন ভাড়া নেওয়ার কথা ওখানে হয়েছিল, তখন উনি 70,000 টাকা ডিমান্ড করেছিল। আমি বলেছিলাম দেখুন, যেটা তো দল বহন করেন, অতএব আমি 50,000 টাকা আপনাকে দিতে পারি। বলছে না, আমি 70,000 টাকা কম নেবো না। 70,000 টাকা ওনাকে দল ওনাকে দেন। আর ঘরটা আমি নেইনি, কনভেনার সহ, বিধানসভার কনভেনার সহ ওরা নেন। আর তারপরের মাসের টাকাটা উনি ওনার যে অ্যাসিস্ট্যান্ট, উনি নিজে গিয়েই নিয়ে আসেন। তারপরে 2 মাসের টাকা আর এই আপনার আগস্টের, আজকের 12ই আগস্ট মানে, এই 12ই আগস্ট অব্দি বাকি আছে। অতএব আমি ওনাকে 50,000 টাকা আমার হাজবেন্ড দিতে গেছিল ওনার ভাইপোর কাছে। ওনার ভাইপোর নামটা ভাই কি, অনির্বাণ। অনির্বাণ ওনার ভাইপোর নাম। অনির্বাণকে দিতে গেছে, মহারাজ বলছে না, আমার টাকা সব একসাথেই লাগবে। অতএব উনি জানেন যে একজন পরিচালিকার কাজ করতেন মেয়েটা এই জায়গাটায় এসছে, তাহলে ওনাকে সুযোগ দেওয়া দরকার। উনি তো পালিয়ে যাচ্ছেন না। গত আগামী 5 বছর অব্দি উনি থাকতে পারেন আমার এখানে, সেইভাবে কথা হয়েছিল। তারপরে উনি যখন ঘরের জন্য বলতে আমাদের কাছে বললো, এবার আমি জানি না যে ঘরের জন্য কত ডিমান্ড করেছিল। আমি জানি যে উনি একটা
একজন মুসলিম ধর্মীয় একজন ব্যক্তিকে লিসে দিয়েছিল 30,000 টাকা। টোটাল ওনার প্রপার্টিটা ওই গড় প্যালেস শহরে পুকুর জমি জায়গা যতটুকু আছে আমি জানি না ওখানে কতটুকু জমি আছে, ঠিক আছে, আমি জানি না। কিন্তু আমি ওনাকে বললাম যে আপনি ওখানে 30,000 টাকা তো লিসে দিয়েছিলেন, আমিও 30,000 টাকা করেই দেবো, যেহেতু জানেন তো যে আমার এই মাইনার ভিতরে আমাকে আমার অফিসের স্টাফ আছে, আমার খাওয়া দাওয়া এবং আমার সিকিউরিটি আছে, আমার বাচ্চাগুলো আছে, সব ম্যানেজ করতে। উনি ডিমান্ড করে বসেন 40,000 টাকাই দিতে হবে। সেটা আমার হাজবেন্ড এবং ওখানকার কার্যকর্তারা বুথ সভাপতি সহ সেটা রাজি হন যে ঠিক আছে 40,000 টাকা করেই দেবো। কিন্তু আমাদের তো একটু অপেক্ষা করতে হবে। এই যে অভিযোগ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে, তারপরে হ্যাঁ। মুখ্যমন্ত্রীর সাথে আপনার কোনো কথা হয়েছে বা তিনি কিছু বলেছেন আপনাকে? দেখুন কিছু বলেননি, কেননা জানেন যে ওই মহারাজ যেহেতু হিঙ্গলগঞ্জ বিধানসভা থেকে যেভাবে লোকাল এবং ওখানকার সাধারণ মানুষ যেভাবে আন্দোলন করছেন, যেভাবে ওনারা যেভাবে রাস্তায় নেমেছেন, সেখান থেকে একটা জিনিসই প্রমাণ হন যে বলছেন যে ভণ্ড মহারাজ। আর আমি র্যাকেট চালাই বলেছি বলে খুব রাগ হয়েছে। ওটা পতিতালয় করে তুলেছিল, ওটা অনাথ আশ্রম এবং ওটা বৃদ্ধাশ্রম করার জন্য ওই জায়গাটা নাকি উনি বিগত দিনে উনি নাকি নেন এবং ওই প্যালেসটা তৈরিও করেন। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ওটা পতিতালয় করেন এবং অ্যারেস্টও হন। ওখানে হাতে নাতে হিঙ্গলগঞ্জ থানার অফিসারেরা গিয়ে হাতে নাতে ধরেন যে ছেলে মেয়েরা ওখানে ভাড়া দেওয়া হয়, এরকম ভাবে হাতে নাতে ধরেন এবং তাদেরকে মানে যে থানায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এবং ওটাই আমি যদি র্যাকেট চালাতে বললে থাকি তাহলে আমি ভুল কিছু বলিনি, যত ওটা র্যাকেটই চলতো। এবার আমাদের ভারতীয় জনতা পার্টির একটা ওখানে প্রতিষ্ঠা একটা পার্টি অফিস করেছি, আমি ভাড়া দেবো যতদিন আমার 5 বছর আমি সরকার আমাকে 5 বছর সুযোগ দিয়ে 5 বছর পরে আমি ছেড়ে দেবো, কিংবা আপনি যদি বলেন যে এই মাসের ভাড়া দিয়ে আপনি ছেড়ে দেবো। ঘরে তোর অভাব নেই, অতএব এরকম মিথ্যে কুচ্ছা লটানোটা উচিত না একজন হিন্দু সনাতন হয়ে। আজ যে 1.5 কোটি টাকার কথা বলছেন উনি প্রপোজালটা দিয়েছিলেন যে রেখা মা তুমি 1.5 কোটি টাকা দিয়ে ঘরটা কিনে নাও। আমি বলছি দেখুন 1.5 কোটি টাকা আমার মানে দুটো যে বাচ্চাদের মুখে সাদা ভাত ডাল তুলে দেবো সেই ক্ষমতাও নেই। বলছে শুভেন্দু অধিকারী তোমার মাথায় হাত রেখেছে, তোমার টাকার চিন্তা করছো কেন? হ্যাঁ, মহারাজ কেশবানন্দই বলেছিলেন আমাকে এই কথাটা। কেশবানন্দ নিজেই আমাকে টাকার অফার দিয়ে ওই জায়গা নেওয়ার আমাকে প্রপোজাল দিয়েছিলেন। উনি গিয়েছিলেন কেননা উনি চান যে ওই জায়গাটায় উনি একটা পতিতালয় খুলেছিলেন, ওই জায়গাটা বিক্রি হবার নয়। আর ওই জায়গাটা যেহেতু অনাথ আশ্রম এবং ওটা বৃদ্ধাশ্রম করার জন্য ওখানকার লোকাল মানুষের সইও নিয়েছেন উনি, তারাও রাস্তায় নেমেছিলেন আপনারা দেখেছেন। অতএব ওই জায়গাটা উনি বিক্রি করে দেওয়ার জন্য ভীষণভাবে উঠে পড়ে লেগেছেন। আর এর পেছনে আছেন আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রাক্তন যে তৃণমূলের বিধায়ক দেবেশ মন্ডল মহাশয়, উনিও আছেন। এটা করছে যে রেখা পাত্রর নামে তো কোনো রকম কোনো বদনাম করা যাচ্ছে না, এলিগেশন নিয়ে আসা যাচ্ছে না, যাই করে রেখা পাত্রকে বদনাম করা যায়। আমি এখনো বলছি সোশ্যাল মিডিয়ায় ওপেন এই বিধানসভার একদম সম্মুখে রাস্তার উপর দাঁড়িয়ে যে রেখা পাত্রর ক্ষমতাই নেই যে 2 লাখ টাকা দিয়ে 1 কাঠা জায়গা কিনে 1.5 কোটি টাকা কোথার থেকে দেবে। আমি ভাড়া থাকবো, হয়তো আমার 1 মাসের টাকা হয়তো দিতে লেট হবে, কিন্তু আমি দেব। আমার ভেতরে কোনো ইগো, কোনো গেদা গোমর কিছুই হয়নি, অহংকার কিছুই হয়নি। আমি যেমন ছিলাম তেমনই আছি। যারা ভাবছে রেখা পাত্রের ভেতরে অহংকার তৈরি হয়েছে তাদের মনেই অহংকার হয়েছে, আমার ভিতরে কখনো অহংকার ছিল না। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।